আজকে মারাত্মক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বলতে চলেছি। সেই বিষয়টা দেখেছি প্রচুর ক্লায়েন্টের এটা হয়েছে। সুতরাং খুব সাবধান, নিজে ইনভেস্টমেন্ট করার আগে আপনারা দুবার তিনবার ভাববেন সেই বিষয়টাকে নিয়ে। বিষয়টা যেটা আমি দেখেছি যে 25 বছরের একটা ছেলে যখন আসছে ইনভেস্ট করতে, সে কি ইনভেস্ট করছে দেখা যাচ্ছে ব্যাংকে ফিক্সড করে রেখে দিচ্ছে, পোস্ট অফিসে রাখছে। আর 60 বছর বছর হবার পরে তার মনে পড়ছে সেই মানুষদেরই যে এবারে আমাদের ইনভেস্ট করা দরকার হচ্ছে ইকুইটি মার্কেটে। এই জিনিসটা যে কত বড় মারাত্মক ব্যাপার তৈরি করতে পারে আমাদের কাছে, তার উদাহরণ দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে চলেছি। এই ভিডিওটা অনেকে জানতে চেয়েছে বিষয়, সেটা হচ্ছে এজ বেস অ্যাসেট অ্যালোকেশন, অর্থাৎ তোমার বয়স অনুযায়ী কি রকম করবে। প্রচুর দেখেছি আমার জীবনের ক্ষেত্রে অসংখ্যবার যে রিটায়ারমেন্টের পরে গিয়ে একাধিক পার্সন আমার কাছে বলছে, এবারে দাদা, এবারে স্যার, এবারে ভাই আমাকে একটা ইনভেস্টমেন্টের ব্যবস্থা করে দাও, পোর্টফোলিও অ্যানালাইসিস করবো। অ্যাট দ্য এজ অফ 50 সে স্টক ইনভেস্টমেন্ট করতে আসছে, অ্যান্ড দ্য এজ অফ 65 সে রিয়েলাইজ করতে পারছে টোটাল ইনভেস্টমেন্ট তার ছিল ব্ল্যাঙ্ক, বুম। এবং দ্যাট ফর দ্যাট রিজন তারা নিজেদের কষ্টার্জিত সম্পদ, গ্র্যাচুইটির টাকা, প্রভিডেন্ট ফান্ড টাকা একদম ধূলিসাৎ করেছে। একদম রিয়েল এক্সাম্পল নিয়ে বলতে চলেছি। নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দেবে। পুরোনোদের অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে আমাকে প্রচুরভাবে তারা আমাকে উৎসাহিত করে চলেছো। জাস্ট অনলি ফর দ্যাট রিজন আমি কিন্তু এখনো ভিডিও বানিয়ে চলেছি। ভীষণ গুরুত্বপূর্ণ সিরিয়াস একটা বিষয়কে নিয়ে কথা বলছি। সে বিষয়টা হচ্ছে, আমার কাছে বেশ কত বছর আগে একজন ভদ্রলোক এসেছিলেন রিটায়ারমেন্টের কাছাকাছি। উনি আমার কাছে এসে বললে আমি এখন পোর্টফোলিও বানাবো এবং সেখানে আমি আমার গ্র্যাচুইটি থেকে আনা মোটামুটি এক্সপেক্টেড অ্যামাউন্ট 30 লাখসের কাছাকাছি ছিল, এবং ওনার প্রভিডেন্ট ফান্ডেরও এরকম মানে মোটমাট প্রায় 80 লাখসের কাছাকাছি উনি কিন্তু ইকুইটি মার্কেট ইনভেস্ট করতে চলেছেন। কি সাংঘাতিক মারাত্মক বিষয়। আমি কেন বারবার এই কথাটা বলছি, সে কারণ হচ্ছে ওনাকে আমি যখন রীতিমতোভাবে যাকে বলা হয় ডিসকারেজ করা, মানে আমি বলে দিলাম যে এইভাবে আপনি নিজের পয়সা নষ্ট করবেন না, উনি অত্যন্ত মানে রাগান্বিতভাবে রেগে উনি উঠে গেলেন। এবং আমার মনে হয়েছে যেটা, সেটা আমি পরে বুঝেছি সেই ঘটনাটা যেটা সঠিক হয়েছিল, যে উনি আরেকজনের কাছে গেছিলেন এবং ইকুইটি মার্কেট ইনভেস্ট করেছিলেন বহু বছর পরে। অন্তত মানে আমি কয়েক বছর আগের কথা বলছি, সেই সময়ের ঘটনা, মানে মোটামুটি 10-12 বছর পরে আমি যে কথাটি শুরু করেছিলাম, অ্যারাউন্ড দ্য এজ অফ 65 to 68 উনি রিয়েলাইজ করতে পেরেছে দ্যাট মার্কেট ইজ নট সুইটেবল ফর হিম। ফর দিট রিজন সে কি করেছে, সে টোটালি ফ্রাস্ট্রেটেড অ্যান্ড মানে কি বলবো, মানে আমার কাছে যখন এসছে তখন কিছু করার ছিল না, এবং এবারে আমার কথা শুনেছে। বললাম যখন মার্কেট থেকে সব তুলুন, কি কতটুকু প্রফিট লস খুলে বলুন, কি করতে চাইছেন আমাকে বলুন, কতটুকু বাঁচানোর মতো ক্ষমতা রয়েছে সেটুকু দেখুন, সেইটুকুকে তৈরি করুন, যেটুকুকে ভবিষ্যতে উঠতে পারে সেটুকুকে রেখে দিন আরো কয়েক বছরের জন্য, আর যেগুলো কোনোদিন উঠতে পারে না সেগুলোকে যত তাদের লসে আপনি বুক করে ছেড়ে দিন। ভাবুন, আমার এক্স্যাক্ট অ্যামাউন্ট মনে নেই, কিন্তু এটা মনে আছে বেশ বড় টাকা ওনাকে গচ্চা দিতে হয়েছিল ওনার প্রায়শ্চিত্ত করার জন্য। ইয়েস, দ্য ওয়ার্ড ইজ প্রায়শ্চিত্ত। আমি আবার এরকম ঘটনা দেখেছি। আমার কাছে এরকম এসছে ভদ্রলোক, যার সবে চাকরি পেয়েছে, বছর 4 হয়েছে, ব্যাংকে চাকরি পেয়েছে, এবং উনি আমার কাছে এসে বলছে আমি করতে চাইছিলাম, আমি আমার পোর্টফোলিও সাজাতে চাইছি, সামান্য টাকা উনি রাখতে চাইছেন। মানে খুব আমি রিয়েলি সারপ্রাইজ ফর দ্যাট পার্ট। কি তার উনি বলছেন যে আমি কয়েক লক্ষ টাকা একটা এসআইপি সামান্য করে রেখেছি, ম্যাক্সিমামটা আমি কোথায় রেখেছেন, আমার তো ব্যাংক আমার ইন্টারেস্ট ভালো দেয়, আমি ব্যাংকেই রেখেছি, আমার ইন্টারেস্ট 1% বেশি বাকিদের তুলনায়। সো ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা খুব বোঝার আছে এখানে, যে উনি বক্তব্য রাখছেন আমার ব্যাংকে নর্মালি 6% ইন্টারেস্ট রেট দেয়, আমি সেখানে 7% পাচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ মোর দেন সাফিসিয়েন্ট, বেটার দেন আমার ইকুইটি মার্কেট, বিকজ ইকুইটি মার্কেট ইজ টু মাচ রিস্কি ফর মি অ্যাট দ্য এজ অফ 25। 25 বছর বয়সে উনি এই কথাটা বলছেন। আমি ওনাকে এই ব্যাপারে উৎসাহিত করলাম যে যেটা আপনি ভাবছেন সম্পূর্ণ ভুল। আপনি রিস্ক নিতে পারেন। রিস্ক কখন, রিস্ক শব্দটা আসে কোথা থেকে? রিস্ক আসে যখন আপনি যে জিনিসটা জানেন না, মানে রিস্ক ভয়টা কখন আসে, যে জিনিসটা আমি জানি না কখনো সেই জিনিসটারও ভয় থাকে, কিন্তু যে জিনিসটা আমার জানা হয়ে যায় সেখানে কি কোনো ভয় থাকে? সেখানে তো আমি কনফার্ম থাকি যে হ্যাঁ ওকে, এভরিথিং ইজ ফাইন। এইখানে আমি এই কথাটা বলতে চলেছি। আমি এই ঘটনাটা বারংবার ওনাকে বোঝানোর চেষ্টা করেছি, এবং থ্যাঙ্কস গড উনি বুঝেছেন ব্যাপারটা, এবং অ্যাট দ্য এজ অফ 27-8 উনি ইনভেস্টমেন্ট করেছিলেন। 3-4 বছর হয়েছে, আর একটু বেশি হবে। উনি এখন মোটামুটি একটা স্লাইট কিছু প্রফিট নেই, এই মার্কেটে তো প্রফিট এখন আশা করা যায় না, কিন্তু উনি একটা বোঝাতে পেরেছি, উঠলে অ্যাটলিস্ট চলছে। এবারে আজকে যে কথা আসছে সেটা হচ্ছে এজ বেস অ্যাসেট অ্যালোকেশন। মানে এটা ভীষণ জরুরি। যে বয়সে, যে 25-30 বছর বয়সে ভদ্রলোক, তার পক্ষে কিন্তু যেটা যে রিস্ক নেওয়াটা সহজ, সেটা একজন 60 বছরের পক্ষে কোনো দিন আমি বলবো না। অ্যাজ এ রিসার্চ অ্যানালিস্ট আমাদের কেমন বলাও থাকে, সেক্ষেত্রে যদি কোনো রিকোয়েস্টও করে কোনো ক্লায়েন্ট এসে যে আপনি আমাকে রিস্ক
টেকিং ক্যাপাবিলিটি ভেরি হাই আমার, আপনি আমাকে এই এজে রিস্কি স্টক দিন, আমি তাকে না করব। আবার একজন যখন অল্প বয়সী ছেলে আসছে বা মেয়ে আসছে তখন তাকে অবশ্যই বলবো রিস্ক নিতে পারেন। ম্যাক্সিমাম কি আমি রিস্ক বলবো কি, যে স্টক উঠে যেতে পারে, যদি এমন কোনো কোম্পানি রিস্ক থাকে আমি 1 to 2% বলবো অফ পোর্টফোলিও। যদি কারোর 1 লক্ষ টাকা পোর্টফোলিও থাকে তার ক্ষেত্রে 1000 টাকার রিস্ক নেওয়া যেতে পারে। তাকে কখনোই আমি বলবো না যে 20,000 টাকা তুমি রিস্ক নাও, 1000 টাকা ঠিকঠাক রয়েছে। কিন্তু যেখানে রিস্ক কম রয়েছে, যেরকম লার্জ ক্যাপ বা মিড ক্যাপ লেভেলে যে কোম্পানিগুলো, যে কোম্পানিতে বিজনেস পোটেনশিয়াল ক্যাপাবিলিটি ভেরি গুড রয়েছে এবং যে কোম্পানির বিজনেস অপরচুনিটি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ম্যানেজমেন্ট পাওয়ারফুল, সেখানে কখনোই বড় টাকা ইনভেস্ট করতে পিছু হওয়া উচিত নয়। আমি প্রথম শুরু করছি 20 থেকে 30 বছরের অ্যাগ্রেসিভ যে ইনভেস্টার তাদের ক্ষেত্রে আমি যে চার্টটা আমি করে বলতে চলেছি। প্রথম ঘটনা হচ্ছে স্মল ক্যাপের ক্ষেত্রে আমি যেটা অ্যাডভাইস করি 40 to 60% স্মল ক্যাপ রাখো, আর মিড ক্যাপে 20 to 30% রাখবে, লার্জ ক্যাপের ক্ষেত্রে 10 to 20% রাখো, এবং ডেপ্ট ফান্ড যেটা থেকে সেটাকে 0% রাখো। বলা বাহুল্য, স্মল ক্যাপ বলতে আমি মিউচুয়াল ফান্ডও বলতে পারি। অনেকে আমার ক্লায়েন্ট রয়েছে যারা ডাক্তার রয়েছেন, কিছুজন অ্যাকাউন্টেন্ট রয়েছেন, কিছুজন তার থেকে বড় বিজনেসম্যান কিছু রয়েছেন, কিছু রয়েছেন প্রফেসর, টিচার, এবং এদের কখনো আমি কোনো মতে কোনো দিনই বলবো না যে এমন জায়গায় ইনভেস্ট করো যেই জায়গাতে যে জিনিসটা তুমি জানো না। কারণ বেসিক্যালি কি, যে সাবজেক্টে আপনি জান না কেন আপনাকে কিন্তু পড়াশোনা একটু করতেই হবে। এবারে এখানে মিউচুয়াল ফান্ড মাচ মোর সেফার হয়ে গেল। অ্যাগ্রেসিভ কি বলেছি, 20 থেকে 30 বছর বয়স অ্যাগ্রেসিভ ইনভেস্টার, তাদের ক্ষেত্রে 60% কাছাকাছি স্মল ক্যাপে রাখো, আর বাকিটা মিড ক্যাপ রাখো 20 to 30%, 10%-এর কাছাকাছি লার্জ ক্যাপে রাখো, নো প্রবলেম, ডেপ্ট জিরো। এখানে যে স্ট্র্যাটেজিটা আমি বলেছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়েলথ ক্রিয়েশন করা, মানে এখানে ওয়েলথ বাড়াতে হবে। তোমাকে যেটাই করো না কেন সেখানে তোমাকে রিস্ক নেওয়ার তোমার ক্ষমতা রয়েছে, এবং যে ভোলাটিলিটি আসছে সেটাকে তুমি ইগনোর করতে পারো, কারণ ভোলাটিলিটি অর্থ হচ্ছে ওঠানামা, মার্কেটের ওঠানামাটাকে তুমি ইজিলি ইগনোর করবে, এবং তোমার বয়স যেতে কম রয়েছে তুমি কন্টিনিউ করে যাও, এবং এসআইপির মাধ্যমে তুমি মিউচুয়াল ফান্ড যেরকম করছো সেরকমভাবে কিন্তু কিছু ক্র্যাশ যখন মার্কেট হচ্ছে তখন কিছু কেনা শুরু করে দাও। তাহলে তোমার ক্ষেত্রে বয়স 25 যখন, তখন তোমার ক্ষেত্রে 60% স্মল ক্যাপ ইজ ভেরি গুড সিচুয়েশন, লার্জ ক্যাপ 20% ইজ মোর দেন পারফেক্ট। নাও কাম টু দ্য 30 to 40% রেঞ্জে চলে এলাম। এখানে বলা হয় ব্যালেন্স গ্রোথ এরিয়া, এই এরিয়াতে জাস্ট ঢুকছি 30 থেকে 40। এখনও তোমার ক্যাপাবিলিটি রয়েছে, তুমি 50% কাছাকাছি স্মল ক্যাপে রাখতেই পারো। মিড ক্যাপের ক্ষেত্রে তুমি 15 to 20% রাখবে, এবং লার্জ ক্যাপের ক্ষেত্রে এখানেও তোমাকে বলবো খুব বেশি চাপ নেই, 20% কাছাকাছি, 15 to 20% ইজ সাফিসিয়েন্ট। বেটার কি 10 to 50% লার্জ ক্যাপে রাখো, তাতেও কোনো ক্ষতি নেই। ডেট ফান্ড এখানেও আমি একেবারে বলবো না, এক্ষেত্রে তোমার হচ্ছে গ্রোথটাকে আমি জোর দেবো এবং তোমার স্টেবিলিটিটাকে পাওয়ারফুল করবো। অর্থাৎ স্টেবিলিটি মানে তোমার লার্জ ক্যাপ আসতে জায়গা নিচ্ছে, লক্ষ্য করে বুঝতে পারছো, আর মিড ক্যাপকে জায়গা দিচ্ছি যাতে কিনা তোমাকে একটা রকেট তৈরি করতে পারে তোমার পোর্টফোলিওটাকে। এগুলো সব যা যা বলে যাচ্ছি সব হচ্ছে কিন্তু একদম রিয়েল এক্সাম্পল নিজের ক্ষেত্রে, নিজেদের যে ক্লায়েন্ট তাদের ক্ষেত্রে। সুতরাং এটা কিন্তু কোনো বুকিশ গল্প নয়। চলে আসছি পরের ক্ষেত্রে, অর্থাৎ আমি 20-30 পার করে ফেলেছি, 30-40 পার করে ফেলেছি, 40-50-এ ঢুকছি। একটু এক্সপিরিয়েন্স পার্সন, একটু এত বছর জমাতে পারিনি, বাড়ির বিভিন্ন প্রবলেম রয়েছে, একাধিকজন আমাকে ফোন করেছিল এই ব্যাপারে, মেল করেছে, তা সেই নিয়ে বলছি। জমাতে পারিনি, বিভিন্ন অসুবিধা ছিল, বিয়ে করেছে, তার পরবর্তীকালে যে স্টুডেন্ট তার চিলড্রেনের জন্য এডুকেশনে বড় টাকা খরচা হয়ে গেছে। এখন একটু বেটার জায়গায় যাচ্ছে, তবু প্রেশার রয়েছে এডুকেশনের মধ্যে। এরপরে পরবর্তীকালে একটু বড় লেভেলের টাকার দরকার চাইল্ড এডুকেশনের জন্য, সেখানে সেই জন্য কিন্তু এদেরকে স্টেবিলিটি বাড়াচ্ছি, মানে লার্জ ক্যাপ কিন্তু 30% কাছাকাছি করছে, নট ব্যাড। এবং মিড ক্যাপের ক্ষেত্রে রাখছি 25 to 30%, নট ব্যাড। এবং এখানে একটা গোল যেটা শুরু করেছিল 20-25 বছর বয়সে, সেই গোলটা কিন্তু 10 বছরের কাছাকাছি সে ম্যাচুরিটি আসছে। এবার ছেলে কি মেয়ের হায়ার এডুকেশনের জন্য একটা থোক টাকা লাগবে, অ্যারাউন্ড 10 to 15 lakhs মিনিমাম। তার জন্য যে এসআইপিগুলো করে আসছে, একটা এসআইপি এবারে বন্ধ হতে চলেছে। ঠিক এই জায়গার কাছাকাছি আসার পরে এসআইপিটা বন্ধ হবে এবং টাকাটা তুলবে উনি। তুলে নেওয়ার মানে আসছে 10 থেকে 12 লক্ষ টাকা তৈরি হয়ে যাচ্ছে বিগত 10 বছরের মধ্যে, এবং অ্যাটিজ মানে কোনো ব্যাপারই নয় সেটা চলে আসা। যেই এটা চলে গেলো সঙ্গে সঙ্গে এটা কিন্তু তার কাজে লেগে গেল এডুকেশন পারপাস। তাহলে আমি এর মধ্যে কি করলাম, 20 থেকে 30 হলো, 30 থেকে 40 হলো, 40 থেকে 50 এলো, 40 থেকে 50-এর মধ্যে যখন চলে আসছে তখন কিন্তু এবারে চিন্তাটা বাড়ছে তার, সেটা হচ্ছে ডটার ম্যারেজ কি সন ম্যারেজ, এই ধরনের ব্যাপারগুলো চলে আসছে, রিটায়ারমেন্ট টেনশনটা বাড়ছে। আস্তে আস্তে ডেপ্ট ফান্ডে আমি ঢুকছি, অর্থাৎ এখানে অ্যালোকেশনগুলো দেখো লক্ষ্য করে, স্মল ক্যাপ 10 to 20%, এর বেশি নো, একদম নো। মিড ক্যাপের ক্ষেত্রে 20-25%, এর বেশি বিগ নো।
লার্জ ক্যাপের দিকে লক্ষ্য করো, 30 to 40% আমি লার্জ ক্যাপে রাখছি, দ্যাট মিনস ইট ইস ফাইন। ডেপ্টে আমি ঢোকাচ্ছি, ডেপ্ট বলতে ডেপ্ট ফান্ডগুলোর ক্ষেত্রে বলতে চলেছি, খুব বেশি চাপ নেই, 8-7-8% রিটার্ন পাচ্ছ, কিন্তু খুশি থাকো এই নিয়ে, বেশি বাড়াবাড়ি করা দরকার নেই, যা করার করে ফেলেছো, এখন একটু শান্তি দরকার, এখন একটু নিশ্চিন্ত মনে আস্তে আস্তে এগিয়ে চলো। এরপর একটা শান্তির জায়গা তৈরি করতে হবে, তার জন্য এই কাজটা খাটাটা দরকার। এখানে যদি বোকামো করে এই 30-40 বছরের বয়স পার হয়ে 40-50-এ তুমি ঢুকে গেছো, এই 40-50 এজের মধ্যে দাঁড়িয়ে থেকে তুমি যদি কোনো ভুল করো, ভুল বলতে এই সময় মাথাটা খারাপ হওয়া শুরু হয় সাইকোলজিক্যালি, এই সময় দিয়ে মানুষের মধ্যে হঠাৎ করে কিছু সারা জীবনে হলো না, এবারে কিছু করতে হবে, এই ধরনের সাইকোলজি তৈরি হয়, বিগ নো, স্ট্রেট আউট হয়ে যাও, এই চিন্তা আপনাদেরকে যা করার করেছো, রিল্যাক্স, স্যাটিসফাইড, এনাফ, পারফেক্ট, কোনো জায়গায় কোনো ভুল নেই, পারফেক্টলি কাজ করছো। চলে আসা যাক ডেপ্ট ফান্ডের দিকে। ডেপ্ট ফান্ড মোটামুটি রাখছো 25 to 35% ডেপ্ট ফান্ডে রাখছো। আমি আবার অ্যালোকেশনটা একটুখানি ক্লিয়ারলি বলে দিই, স্মল ক্যাপ 10 to 15%, মিড ক্যাপ লেভেলে 15 to 20%, লার্জ ক্যাপ লেভেলে হিউজ 30 to 40%। একটু এগিয়ে এসো ডেপ্ট ফান্ডের ক্ষেত্রে 25 থেকে 35% আমি মনে করছি মোটামুটি জায়গায়। এর সময় তোমার ক্যাপিটালটাকে প্রোটেকশন করা দরকার পড়ছে। মিস্টার ওয়ারেন বাফেট বারবার বলেছে ক্যাপিটাল প্রোটেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ক্যাপিটালটাই চলে গেল, তুমি বাঁচবে কি? ক্যাপিটাল প্রোটেকশন করো, তার সঙ্গে স্লাইটলি গ্রোথ রাখো, ডিসেন্ট গ্রোথ লেভেলে কাজ করো। এখানে মার্কেট ক্র্যাশের প্যানিক থেকে অ্যাভয়েড করো, আস্তে আস্তে ব্যাপার থেকে সরে এসো। আমি ঢুকছি 50 to 60% এজের মধ্যে, যে এজে যাওয়ার পরে স্মল ক্যাপ জিরো হয়ে গেল, অলমোস্ট 0 to 10%। আস্তে আস্তে মায়া কাটানো শুরু হলো, স্মল ক্যাপগুলোকে নিয়েছিল সেগুলো আস্তে সেল করা শুরু হয়ে গেল, সেল করে সেগুলোর ক্ষেত্রে তোমার ডেট ফান্ডে ঢুকে গেল সবটা। স্মল ক্যাপে তুমি হিউজ প্রফিট অলরেডি করে ফেলেছো, অলরেডি এর মধ্যে তোমার অন অ্যান অ্যাভারেজ দেখা গেছে বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, বাচ্চা এডুকেশন হয়ে গেছে, ম্যারেজও অলমোস্ট কমপ্লিট অর ম্যারেজ লেভেলের কাছাকাছি চলছে, একটা স্টেবিলিটি চলে আসছে ক্ষেত্রে, একটা স্যালারি অনেক বেড়ে গেছে। এই ক্ষেত্রে এরকম জায়গা দাঁড়িয়ে রয়েছে, অ্যারাউন্ড তোমার এজ হচ্ছে 50 to 60 লেভেলে, এবং সেখানে তুমি ম্যাচুরিটির জায়গায় চলে আসছো, প্রিপারেশন করছো, ব্যাগ গোছানো স্টার্ট হচ্ছে রিটায়ারমেন্টের জন্য। এবং এই সময় থেকে তুমি কিন্তু যে প্রিকশনগুলো নেওয়া শুরু করছো, তার মধ্যে প্রথম শুরু হয়ে গেছে ডেপ্ট ফান্ডে আস্তে আস্তে বাড়ানো, স্মল ক্যাপ অলমোস্ট শেষ হয়ে গেছে, মিড ক্যাপ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে ডেপ্ট ফান্ডের দিকে, আর পোস্ট অফিসে ঢুকে যাচ্ছে, কিছু তোমার ব্যাংকে ঢুকছে বেশি পরিমাণে। লার্জ ক্যাপকে মায়া এখনো ত্যাগ করনি, ওটাকে রেখে দিয়েছো। মিড স্মল একদম বেরিয়ে গেছে, ডেপ্ট ফান্ডের পরিমাণ অনেকটা পুঁজি বেড়েছে। পোস্ট অফিসে একটা সিনিয়র সিটিজেনদের জায়গা চিন্তা ভাবনা করছো, কিছু এমআইএস করে রাখছো, যাতে মাসে মাসে একটা টাকা আগামী দিনে আসতে থাকে, যেদিন ইনকাম জিরো হয়ে যাবে সেদিন এটা আসতে শুরু করে দেবে। আরেকটা জিনিস তখন এর মধ্যে চিন্তা ভাবনা করছো, কোনো এক্সট্রা বাড়ি যদি থেকে থাকে সেগুলোকে ভাড়া দিয়ে তার থেকে একটা ইনকাম যেন একটা আসে, কারণ একদম ফাঁকা হয়ে যাবে স্যালারির জায়গাটা, যেখানে একটা বড় জায়গা থেকে জিরো, সেই জন্য খুব সাবধান, সেখান থেকে আস্তে আস্তে ব্যাপারগুলো তৈরি করে নিচ্ছ, নিয়ে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ জায়গায় চলে আসছো, যেখানে তোমার মান্থলি এক্সপেন্সটুকু চলে যায়। এর বেশি কিছু এখনই এক্সপেক্ট করো না, কারণ এরপরে রিটায়ারমেন্ট পরে যে টাকাটা আসবে সেই টাকাটা তখন তোমার পুরোপুরি কাজে লাগবে। হয়ে গেল, এখানে তুমি ইনকাম ফোকাস করছো এবং তোমার রিস্কটাকে একদম কমিয়ে দিচ্ছ। এসে গেল 60 এজ। আমি এবারে সিনটা চিন্তা করে নাও, এই মুহূর্তে তোমার রিটায়ারমেন্ট কমপ্লিট, গ্র্যাচুইটি টাকা ঢুকেছে, যদি আমি গভর্নমেন্ট বা এই ধরনের জায়গা প্রভিডেন্ট ফান্ডে টাকা ঢুকেছে, প্রাইভেট গভর্নমেন্ট সর্বত্রই প্রভিডেন্ট ফান্ড থাকে, সেখানে টাকাটা ঢুকেছে। এত বছর ধরে কম বেশি যেটুকু এটুকু পেরেছো, তোমার ব্যাংকে রেখেছো, কিছু কিছু পোস্ট অফিসে রেখেছো, এই সিনারিতে তুমি এখন দাঁড়িয়ে রয়েছো। এইখানে দাঁড়িয়ে থেকে তোমার গেম চেঞ্জিং যে মজাটা আসছে সেটা খুব ইন্টারেস্টিং। এখানে আপনি কি করছেন, প্রথম ঘটনা হচ্ছে একটু একটু করে আপনি সিনিয়র সিটিজেনের দিকে হচ্ছেন, লার্জ ক্যাপ শেষ হয়ে গেছে আপনার, মার্কেটের মধ্যে শুধু স্মল শেষ হয়ে গেছে, মিড হয়ে গেছে, লার্জের 20% to 25% মোটামুটি লার্জ ক্যাপে রেখে দিয়েছেন। এবং আপনি যেটা করেছেন ডেপ্ট ফান্ডে 80% এখন বসে রয়েছে ডেপ্ট ফান্ডে। এটা এসডাব্লিউপি করার চিন্তা ভাবনা শুরু করে দিন। এর মধ্যে থেকে এসডাব্লিউপি হচ্ছে মাসে মাসে এখানে তোলা শুরু হবে, অথচ সেটা মধুসূদন ভাঁড়ের মতো আবার ভর্তি হয়ে যায়। মধুসূদন ভাঁড় মানে একটা গল্পে ছিল এরকম মধুসূদনের কথা, যে গল্পটা এখন খুব ছোট্ট গল্প, শর্টে বলে দিই। যেখানে একজন অত্যন্ত গরিব রাখাল বালক, সে তার স্কুলে যখন তাকে ভর্তি করেছে, তার মা গিয়ে, খুব আর্থিক অবস্থা খারাপ, তখন মা বলেছে মধুসূদন তোমার জঙ্গলে রয়েছে, তাকে ডাকলেই সে চলে আসবে।
এবং সেই তোমার সব বিপদ থেকে উদ্ধার করবে। ওদিকে গুরু মহাশয় বলেছে প্রত্যেককে স্কুলের বড় অনুষ্ঠান সবাই কিছু না কিছু দিতে হবে, তুমি যা পারো তাই দাও, দিতে হবে তোমাকে। সবাই দিয়ে দিয়েছে, কিন্তু এই ছেলেটা কিছু নেই, কি করবে? তখন মধুসূদনের ডাক, মধুসূদন দাদা তাকে একটা ছোট ভাঁড় দিয়েছিল, সেটা দুধের ভাঁড়। সেই দুধের ভাঁড়টা ছোট্ট দেখে সবাই হেসেছিল, কিন্তু আলটিমেট যতবার ঢালা হলো দেখা গেল শেষ আর হয় না, অফুরন্ত। SWPটাও হচ্ছে সেই অফুরন্ত, অর্থাৎ এখানে তুমি যতই তুমি ইউজ করো না কেন, এটা অফুরন্ত জায়গা। অর্থাৎ এটার একটা ক্যালকুলেশন, যে খুব বিউটিফুল ক্যালকুলেশন, অন্য সময় বলবো যদি জানতে চাও SWP নিয়ে। আবার আমি অলরেডি আগে বলেছি, সেখানেও বলবো। একটা এমন ক্যালকুলেশনের মধ্যে এমন জায়গায় ফেলে দেবো যেখানে সারা জীবনে তোমার আসলটা আসল থেকে যাবে, শুধু সুদের টাকা দিয়ে তোমার জীবন অতিবাহিত হবে, মানে একদম নিশ্চিন্ত। এবং তুমি চলে যাওয়ার পরে যিনি থাকবেন তিনিও একটা বড় থোক টাকা পেয়ে যাবেন, ক্লিন। এবার আসছি, এখানে কনসেন্ট্রেশন করছি, পরের কথা পরে যাব। তুমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছো? 60 পার হয়ে গেছে। যে টাকাটা এসছে ম্যাক্সিমামটা তুমি এখন কোথায় কোথায় দিতে চলেছো? পোস্ট অফিস এবং ব্যাংকে ম্যাক্সিমাম রাখছো। এই এজ, মারাত্মক এজটা, যে এজে গিয়ে কিন্তু লোক প্রচুর ভুল করে। তুমি এখন কি করছো? পোস্ট অফিসে রাখছো, ব্যাংকে রেখে দিচ্ছ। এখানে ব্যাংকে কিছু ফিক্সড রাখছো, পোস্ট অফিসে গিয়ে MIS করছো, সিনিয়র সিটিজেনের জন্য একটা ভালো ইন্টারেস্ট দেয় সিনিয়র সিটিজেন, সেখানে রাখছো। এইগুলোকে রেখে একটা ডাইভার্সিফাই করছো। অলরেডি ইকুইটি মার্কেট বলতে তুমি শুধু বুঝছো এখন লার্জ ক্যাপ, নো স্মল, নো মিড। এক্সপেরিমেন্ট করার ইচ্ছা যদি হয়, অন্য একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে যা খুশি করো, সেটা টাকাটা ধরে নাও পুরো মাইনাস, সেই হিসেবে যা খুশি করো। কিন্তু এখানে যে কাজ তোমার হচ্ছে, সেখানে হচ্ছে সিম্পল, ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটা হিসেব থাকছে অ্যাকাউন্টস, তার মধ্যে থেকে একদম সিম্পল থাকছে একটা LIC রইল, কিংবা একটা এর মধ্যে মেডিকেল একটা ইন্স্যুরেন্সটা আস্তে আস্তে অফ হয়ে আসবে, কারণ ইন্স্যুরেন্সের রেট এখন এত বেশি, এখন নতুন করে নিতে যাবে না। সেকেন্ড ওয়ান যেটা বলবো সেটা হচ্ছে ডেপ্ট ফান্ডে হিউজ থাকছে, SWP থাকছে। SWP ডেপ্টের সঙ্গে লিঙ্ক করিয়ে দিচ্ছ, মাসে মাসে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। একদম সাইডে লার্জ ক্যাপ রয়েছে, ভেরি স্মল পরিমাণ, 20 to 40% মায়া ত্যাগ করতে পারোনি, ভবিষ্যতে মনে করছো এটা থাক, যারা রইলো তাদের জন্য রইলো। দু একটা স্মল ক্যাপ এদিক সেদিকে দেখতে পারবে, যে স্মল ক্যাপগুলোকে একটা ভালো রিটার্ন দিয়েছে, এখন লস করেছে, প্রফিটে এখনই বিক্রি করব, ভবিষ্যতে ভালো করবে, তার থেকে নাতি নাতনি এদের জন্য পাক, এরা পেলে খুশি থাকবে। সো এই একটা জায়গায় চলে গেল। তাহলে কি দাঁড়ালো? অ্যান্ড দ্য এজ অফ মোর দেন 60, দ্যাট মিনস 60 পার হয়ে গেল, মোর দেন 60, 65 to 75। আমার কাছে 79ও ক্লায়েন্ট রয়েছে, 80 ক্লায়েন্ট রয়েছে। আমি বলছি যে কথা, সেটা হচ্ছে এইবারের শেষ কাজ তাদের জন্য। তারা কি করছে? তারা বলছে, স্যার এবার আমি কি করব? একদম সহজভাবে আমি স্টক মার্কেট থেকে বলছি ইকুইটি মার্কেটকে অ্যাভয়েড, টোটালি আউট ইকুইটি মার্কেট। কনসেন্ট্রেট করে নাও, ডেপ্ট ফান্ড কিছুটা রাখতে পারো, মিউচুয়াল ফান্ডের ডেপ্ট রিলেটেড যেগুলো রয়েছে সেখানে কিছু রাখতে পারো। ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন ব্যাংক এবং পোস্ট অফিস, দু জায়গায় থাকছে। বন্ড ফান্ডের কথা এখন আর নয়, রিস্ক এখন নেওয়ার বয়স নয়। রিস্ক নিয়ে গুলিয়ে নিজের কষ্টার্জিত টাকাগুলোকে দয়া করে নষ্ট করার বয়সটা নয়, এখন বয়স হচ্ছে পুরো জিনিসটাকে গুছিয়ে রাখো। সারা জীবনে যেগুলো কাজগুলো করতে পারোনি, বেড়ানো, ঘোরা, আনন্দ ফুর্তি, সেগুলোর দিকে একটু নজর দাও। খাওয়া দাওয়ার বয়স এখন নেই, এখন বেশি পাহাড় টাহাড়ে ঘোরার বয়স নেই। এখন যেটা বয়স রয়েছে, নিশ্চিন্ত সমুদ্র পাড়ে বসে তোমরা নিজেরা সময়টাকে একটু কাটাও, গল্প গুজব আনন্দ। এনাফ প্রেশার অলরেডি নিয়ে ফেলেছো। এটা একটা এমন সময়, যে সময়টা তোমাদের জন্য একদম নিশ্চিন্ত সময়। যেরকমভাবে দেখবে যে কোনো মানুষের একটা বয়স থাকে, প্রথম যেরকম একটা বয়স থাকে যে পড়াশোনার বয়স থাকে, তারপরে গার্হস্থ্য জীবনের বয়স থাকে, বানপ্রস্থের বয়স থাকে এবং সন্ন্যাসের বয়স থাকে। এই বয়সটা হচ্ছে সন্ন্যাসের বয়স। এই সময়টার কাজ সন্ন্যাস গ্রহণ করতে হবে না, কিন্তু একটু আধ্যাত্মিক জগৎ নিয়ে মনোনিবেশ করা, একটু কনসেন্ট্রেশন রাখা, নিজের পরিবেশ নিয়ে, বাইরের ঝুট ঝামেলা অশান্তি থেকে একদম বাইরে কনসেন্ট্রেশন রাখো। একদম অ্যাসেট অ্যালোকেশন নিয়ে ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম। এবারের কাজ নিজেদের এগিয়ে যাও। আজকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে আমাদের টোটাল ভিডিও অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। এবার থেকে আবার আমরা কাজ শুরু করব নিয়ে, পরবর্তীকালে ইকুইটি মার্কেটের উপর কনসেন্ট্রেশন থাকবে। যেটা যেটা বলে গেছি, অতীতে প্রচুর 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 ক্লায়েন্টকে আমি এভাবে শেষ হয়ে দেখেছি। দয়া করে এই ধরনের কাজ ভবিষ্যতে আর কখনো করো না।